বান্দরবান ও কক্সবাজারে পাহাড় ধসে আরো 7 জনের প্রাণহানি। বৃষ্টিতে আজও চট্টগ্রামের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, দুর্ভোগ চরমে। এদের পানি হয়ে গেছে, চাকরিতে যাইতে হয়, চাকরিতে ডেলি 100 টাকা রিক্সা ভাড়া। সরকার শেষ হয়, নিয়োগ শেষ হয়, কিন্তু সমাধান হয় না। আমাদের চাওয়ার আর কিছু নাই। বিশ্বের বসবাস অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রীর উদ্বেগ প্রকাশ। একটা স্বাস্থ্যকর বসতি গড়ে তোলা দরকার, আমাদের গড়ে তোলা উচিত, আমরা কাজ করছি। এই সবগুলো তাহলে ধীরে ধীরে আসলেই বাস্তবে রূপ নিতে পারবে। সবার সম্মিলিত চেষ্টায় উন্নয়নের আশা। পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় আপিলে বহাল। এই রায়ের ফলে হাইকোর্টের এই যে রায়, সেই রায়টি বহাল থাকবে। 5 বছর পর জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বললেন আইনমন্ত্রী। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এবং সেই প্রক্রিয়ায় ফেরার জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প কোনো পথ ছিল না। আমরা সেই জায়গাটা রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে বিজয়ী বিএনপির সরোয়ার আলমগীর প্রার্থিতা বৈধ, শপথ নিতে পারবেন এমপি হিসেবে। জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে প্রয়োজন জাতীয় ঐক্য। বিভেদ সৃষ্টি হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ, মত বিশ্লেষকদের। ওই সময় নিজেকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করে এখন যদি তারা ক্রেডিট নিতে চায়, তারা অন্যায় করবে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন। ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবানের লামা এবং কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে শিশুসহ 7 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বান্দরবানের লামায় একই পরিবারের 3 জন সহ 5 জন এবং কক্সবাজারের চকরিয়ায় 2 জনের মৃত্যু হয়েছে। পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। আনুমানিক রাত 2টা। ভারী বর্ষণ চলাকালে লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় হঠাৎ পাহাড় ধস। ঘুমন্ত 2টি পরিবারের ঘরের ওপর আছড়ে পড়ে। সকালে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত 5 জনের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন মিশনপাড়া এলাকার মৃত আদম আলীর ছেলে ইউনুস, তার স্ত্রী রানু আক্তার ও তাদের 4 বছর বয়সী শিশু সোলেমান। এবং অন্য আরেকটি পরিবারের নিহত সদস্যরা হলেন একই এলাকার আলী হায়দারের ছেলে জুয়েল এবং তার স্ত্রী কুলসুমা আক্তার। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মিশনপাড়ায় পাহাড় ধসে একই পরিবারের 3 জন মাটি চাপায়। পরবর্তীতে 10-15 মিনিট পরে পার্শ্ববর্তী আরেকটি বিল্ডিং এ শুনতে পাই বিল্ডিং এর ওয়াল ভেঙে বিল্ডিং এর চাপার তলে নিচে পড়ে যায়। পরবর্তীতে দেখি স্বামী স্ত্রী 2 জনেরই আমরা মৃতদেহ উদ্ধার করি। সবাই উদ্ধার কাজে নিয়ে যেতেছিলাম এবং প্রায় 1 ঘন্টা উদ্ধার কাজের পরবর্তীতে আমরা লাশ বের করতে সক্ষম হই এবং 5 জনের ডেথ। আগামীতে এই ধরনের কোনো ঘটনা যেন না হয়, এই ব্যাপারে প্রশাসনের আন্তরিক সহযোগিতা চাই। বান্দরবানে টানা 5 দিনের ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যায় প্লাবিত হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। পানিবন্দী হয়ে পড়েছেন 30,000-এর বেশি মানুষ। এদিকে টানা বর্ষণে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে তৌসিফ ও রুমি আক্তার নামে 2 জনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অব্যাহত বর্ষণে পাহাড় ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। মাইকিং করেও সতর্ক করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আর এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানানোর জন্য চকরিয়া থেকে আমাদের সহকর্মী নাইমাল জিকো সরাসরি যুক্ত হচ্ছেন। জিকো, একটু জানাবেন সবশেষ কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে? বলে আপনাকে ধন্যবাদ। যেমনটি জানেন, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি চকরিয়ার বাদামতলী এলাকায়, এবং এখানে যেমনটি দেখছেন যে গতকাল রাতে কিন্তু 2 জন শিশু পাহাড় ধসে নিহত হয়েছে এবং তাদের এলাকায় পানি উঠে যাওয়ার কারণে কিন্তু সেখানে জানাজা পড়ার বা কবরস্থানে মাটি দেওয়ারও জায়গা নেই, যার কারণে ওনাদের 2 জনের জানাজাই কিন্তু হয়েছে এই রাজপথে। এবং রুমি আক্তার এবং
ওবায়দুল ইসলাম নামে এই দুই শিশুর মরদেহ কিন্তু এখানে আনা হয়েছে নৌকায় করে এবং নিয়ে যাওয়া হচ্ছে অন্য আরেকটি উঁচু কবরস্থানে, যেখানে আসলে তাদের দুজনকে শেষবারের মতন দাফন করা হবে। তার ছোট ভাইয়ের সাথে কথা হয়েছে, সে যেটি জানিয়েছে যে এই ঘটনায় মোট 3 জনের উপরে আসলে পাহাড় আছড়ে পড়ে, যার মধ্যে দুজন শিশু মারা গেল, একজন হলো গুরুতর আহত হয়েছে, তাকে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রাখা হয়েছে। এবং আরেকটি বিষয় জানেন যে এদিকে কিন্তু বান্দরবানের লামায় ইব্রাহিমপুরে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ মোট 5 জন নিহত হয়েছেন এবং সেখান থেকে কিন্তু আসলে এই ধরনের ঘটনাগুলো পাহাড়ের উপরে বা পাদদেশে যারা থাকেন তাদের দেহ তাদেরকে আসলে নিরাপদ জায়গায় সরে যাওয়ার জন্য বারবারই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু আহ্বান জানানো হচ্ছে। এবং পানিবন্দী হওয়ার আরেকটি কারণ আসলে স্থানীয়রা বলছেন যে এখানে যেই রেল লাইনটি আসলে বসানো হয়েছে সেটির সঠিক পরিকল্পনা না থাকার কারণে কিন্তু এই পানি বা জলাবদ্ধতার ঘটনাটি ঘটছে এবং বন্যায় প্লাবিত হচ্ছে এই হাজার হাজার পরিবার দুর্বিষহ জীবন যাপন করছে। এখান থেকে কিন্তু দেখছেন যেমনটি এই দুজনের লাশ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আরেকটি কবরস্থানে এবং সেখানেই আসলে তাদের জীবনকে দাফন করা হবে। তো বলেই যেমনটি বলছিলাম যে এখানে আসলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে এবং এখানে কিন্তু শেষ নয়। এই ধরনের ভোগান্তি যদি দ্রুতই কোনো ব্যবস্থা গ্রহণ না করা যায়, এই ধরনের ভোগান্তি চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। তাই সরকারের কাছে দাবি এর সুষ্ঠু সমাধানের। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে জিকো, সেই সাথে স্বজনহারা পরিবারের জন্য সমবেদনা নিউজ 24 এর পক্ষ থেকে। বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড় ধসে প্রাকৃতিক কারণ যতটা দায়ী ঠিক ততটাই মানবসৃষ্ট কারণ জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা বলছেন সারা দেশে 11 বা 12 তারিখে বৃষ্টি কমে আসবে। উত্তরাঞ্চলে বেড়েছে অতি ভারী বর্ষণ, দক্ষিণাঞ্চলেও বৃষ্টি কমেছে কিছুটা। আর গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চট্টগ্রামের আমবাগানে, 329 মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। আর সেখানে বেড়েছে নগরবাসীর ভোগান্তিও, নিম্ন আয়ের মানুষের ভোগান্তি ছিল সবচেয়ে বেশি। নিম্নচাপের প্রভাবে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর কম বেশি বৃষ্টিপাত হয়েছে। সপ্তাহ জুড়েই এমন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আভাস মিলেছে। আগামী 12 তারিখ পর্যন্ত এমন বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে নগরবাসীর ভোগান্তিও বেড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ বেশ ভোগান্তিতে পড়েছে। 4 দিন ধরে তো পানির জন্য এখানে অনেক সমস্যা। কাতালগঞ্জে 1 নম্বর আর সমস্ত চট্টগ্রামে তো পানির নিচে ডুবানো। বসে দেখা লাগে বৃষ্টি পানি তো রাস্তায় উঠে যায়। দোকান লাগাবো যাইতে পারতেছি না বৃষ্টির জন্য, এই জন্য এইখানে দাঁড়িয়ে রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 12 তারিখ পর্যন্ত এমন বৃষ্টি থাকবে। বলেন গতকাল চট্টগ্রামে পাহাড় ধসের জন্য প্রাকৃতিক কারণ যতটা দায়ী ততটাই দায়ী মানবসৃষ্ট কারণ। 11-12 তারিখ থেকে সেক্ষেত্রে মোটামুটি অনেকটাই বৃষ্টি কমে যাবে। তবে দক্ষিণাঞ্চলে যে ধরনের বৃষ্টি হচ্ছে বা এক্সট্রিম ধরনের যে বৃষ্টি হচ্ছে, বিশেষ আপনার চট্টগ্রাম ডিভিশন এইসব জায়গায় বৃষ্টি হয়তো আগামীকাল থেকে মাত্রা কিছুটা কমবে, কিন্তু একবারে ধরেন রাতারাতি ড্রাই হয়ে যাবে না। যেটা পুরোপুরি কাটতে আমাদেরকে 11-12 তারিখ মধ্যে ওয়েট করতে হবে। তিনি বলেন উত্তরাঞ্চলের বৃষ্টি বেড়ে গেছে, সাথে অতি ভারী বর্ষণও। আর আগামীকাল থেকে দক্ষিণাঞ্চলের বৃষ্টি কিছুটা কমবে বলে জানান তিনি। কিছুটা সরেছে, এই জন্য তাওফিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। টানা 3 দিনের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে চট্টগ্রাম নগর সহ বিভিন্ন উপজেলায় আজও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জনপদে নেমে এসেছে বিপর্যয়। বৃষ্টিতে নগরীর মুরাদপুর, চকবাজার, বাকুলিয়া, কাতলগঞ্জ, হালিশহর, কাপসকুলা এবং আগ্রাবাদ সহ বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে। আর এসব এলাকায় হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানিও জমে আছে। পুরো জেলায় প্রায় 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গম এলাকায় মানুষের জন্য জরুরি ভিত্তিতে 540টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এদিকে জলাবদ্ধতার আশঙ্কায় চট্টগ্রামের সাথে কক্সবাজারের ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। চাকরিতে যাইতে হয়, চাকরি তো ডেলি 100 টাকা রিক্সা ভাড়া। এই জায়গায় 20 বছর যাবত
প্রত্যেকটা বছর একই সমস্যা। আর সমস্ত চট্টগ্রামই তো পানির নিচে ডুবানো, আপনারা জানেন। যত সরকার আসে যায় এই রাস্তা উঁচা করে, এটা সমাধান না। রাস্তা উঁচা করার তো মানে কি, এদিকে উঁচু করলে ওদিকে দিকে আবার পানি হবে, এটা একটা স্থায়ী সমাধান করতে হবে। বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান অনেক পিছিয়ে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেয়ার তাগিদ দিয়েছেন তিনি। বলেছেন, সবুজ বাংলাদেশ গড়তে পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, প্রয়োজন সবার সম্মিলিত অংশগ্রহণ। সকালে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা উদ্বোধন করে এসব কথা বলেন সরকার প্রধান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান। বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখায় স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের হাতে জাতীয় পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক বনায়নের উপকারভোগীদের মধ্যে লভ্যাংশের চেকও বিতরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ুকে আলাদা কোনো খাত নয়, উন্নয়নের ভিত্তি হিসেবেই বিবেচনা করছে সরকার। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি আমরা। বর্তমান সরকারের লক্ষ্য একটা সবুজ, পরিচ্ছন্ন, জলবায়ু সহনশীল, টেকসই বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সম্প্রতি বসবাসযোগ্য শহর নিয়ে তৈরি করা একটি বৈশ্বিক সূচকে ঢাকার অবস্থান বেশ পিছিয়ে থাকার তথ্য উঠে এসেছে। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টিকে হালকা করে দেখার সুযোগ নেই। একটা পরিবারের নতুন সন্তান জন্মগ্রহণ করলে আমরা যদি সবাই মিলে তার জন্য তাকে স্মরণ করে একটি গাছ রোপণ করি, তাহলে প্রতিটা প্রাণের জন্মকে উদযাপন করি, স্মরণ রাখি, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। কক্সবাজারের ডুলাহাজরায় সরকারি বৃক্ষরোপণের হিসাবে গড়মিলকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জোর দেন জবাবদিহিতা নিশ্চিতের উপর। কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারি হয়ে। ওই দুলহাজারিতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনটা নিতে গিয়ে। আমরা চেষ্টা করছি এগুলোকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে 7 লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের কাছে আমি রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ 3 আগে, যে আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় 7 লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতন করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি 7 লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে 2 লক্ষর মতন গাছ হবে, তো যেটি খুব দুঃখজনক, ভেরি আনফর্চুনেট। তো আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি বোধহয় আমাদের নজর দেওয়া প্রয়োজন, একটু সিরিয়াস হওয়া প্রয়োজন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি করে জলপাই, জারুল ও নিম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে 5ম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে যোগ দিয়ে সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে। প্রযুক্তি, দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তদেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তনও প্রয়োজন। Challenges cannot be addressed with Stardust capabilities. As one of the leading contributors to UN peace operations, Bangladesh has undertaken significant reforms to make our formed police units future ready. Bangladesh also advocates the establishment of a UN police knowledge and innovation network. ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম 2 আসনে জয়ী বিএনপির সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল না। বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাছাইয়ে তা বৈধতা ঘোষণা করেছিল রিটার্নিং কর্মকর্তা, কিন্তু এ নিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগে
ইসির আপিল দায়ের করেন জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। আর ওই অভিযোগের শুনানি নিয়ে গত 18 জানুয়ারি নির্বাচন কমিশন আপিল মঞ্জুর করে প্রার্থিতা ফিরে পেতে সরওয়ার আলমগীর 19 জানুয়ারি হাইকোর্টে রিট আবেদন করেন। সরওয়ার আলমগীর বৈধ ক্যান্ডিডেট এবং তিনি ইতিমধ্যে নির্বাচন করেছেন। নির্বাচন করে তিনি 70,000 ভোটের ব্যবধানে জিতেছেন এবং যেহেতু এই রিট পিটিশনে রুল অ্যাবসলিউট হয়েছে, এখন নির্বাচন কমিশন তার নাম গেজেটভুক্ত করবেন এবং অন্যান্য যে ফর্মালিটিস আছে, ভোট নেওয়া, সে শপথ গ্রহণ করা, সেগুলো ফর্মালিটিস গ্রহণ করে তিনি সংসদে যাবেন। দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরন্তর প্রচেষ্টাকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান তিনি। হিন্দু সম্প্রদায়ের রথযাত্রাকে নির্বিঘ্ন এবং নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বলেন, প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অবহেলার কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি যে প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন অগ্রগতির দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য, সেখান থেকে যাতে কেউ কোনো উস্কানি দিয়ে কোনো এজেন্টরা কোনো কাজ করতে না পারে সেই দিকে সতর্ক দৃষ্টি রেখে এদেশের জনগণ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে কাজ করবে এবং অন্যান্য যে সমস্ত গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দল আছে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। 15 জুলাইয়ের মধ্যে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালকে সুশৃঙ্খল করতে মালিক এবং শ্রমিকদের আলটিমেটাম দিয়েছেন দক্ষিণ সিটি প্রশাসক আব্দুস সালাম। সকালে টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। প্রশাসক জানান, এখন থেকে রাস্তার বাইরের সব কাউন্টার বন্ধ থাকবে এবং যাত্রীদের বাধ্যতামূলকভাবে টার্মিনালের ভেতর থেকে বাসে উঠতে হবে, অন্যথায় চালানো হবে মোবাইল কোর্ট। রাজধানীর অভ্যন্তরে যানজট কমাতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে আগামী 3 থেকে 4 মাসের মধ্যে জেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের কথাও জানিয়েছেন তিনি। আমরা 15 তারিখ পর্যন্ত সময় দিয়েছি। আমরা আশা করি এই 15 তারিখের মধ্যে ওনারা একটা সিস্টেমের মধ্যে ওনারা নিয়ে আসবেন। যেখানে সেখানে বাস থামানো যাবে না। যারা ঢাকার বাইরে যাবেন তারা টার্মিনাল থেকেই তাদেরকে উঠতে হবে। ছাত্র জনতার রক্তস্নাত জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখতে কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর কৃতিত্ব দেওয়ার বদলে প্রয়োজন জাতীয় ঐক্য, বলেছেন রাষ্ট্রবিজ্ঞানীরা। আর সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধারা বলছেন, এই অর্জনকে পুঁজি করে বিভেদ সৃষ্টি হলে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হবে পুরো বাংলাদেশ। এর ফলে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা রক্ষা করা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। আহসান সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। যুক্তি আর আবেগের সমন্বয় ঘটেছে জুলাইয়ের গণ অভ্যুত্থান। পুলিশের বেহিসাবে গুলির মুখে প্রাণ দিয়েছে শত শত তরুণ। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা রাজপথে নেমেছিল, তা আজ এক নতুন বাস্তবতার মুখোমুখি। সবাই দেখেছে এই গণ অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, বরং সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে জুলাই বিপ্লবে। কিন্তু গণমানুষের এই বিপ্লবের ক্রেডিট নিতে গিয়ে নষ্ট হয়েছে ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর ঐক্য। জুলাই একটা হচ্ছে গণ অভ্যুত্থান, এখানে সব স্টেক হোল্ডারদেরই একটা অংশগ্রহণ ছিল। জুলাইকে কেউ বলে জুলাই আমার, জুলাই তার, বা জুলাই এনসিপি, জুলাই বিএনপির বা জুলাই জামাতের, তাহলে এটা হবে জুলাইয়ের সাথে গাদ্দারি। এখানে ক্রেডিট যদি দিতে হয় তাহলে প্রত্যেকটা মানুষ, অর্থাৎ একদম ছোট বয়স থেকে শুরু করে এবং যারা শহীদ হয়েছে প্রত্যেকটা মানুষকে সমান ভাগে ভাগ করে ক্রেডিট দিতে হবে। এই অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের পক্ষে টানার প্রতিযোগিতা নিয়ে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও। জুলাই আন্দোলনের সময় তো অনেক গুলাগুলি, মারামারি, কাটাকাটি। ওই সময় ছিলাম আমি রামপুরা। দল তো বুঝি না, এই সময় সব মানুষই তো রুড়ে। জুলাই আন্দোলন সবার। এই বিভাজন হলে আমি মনে করি যে এটা হলো আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, ক্রেডিট নেয়ার প্রতিযোগিতায় লিপ্ত হলে শুধু যে রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হবে তা নয়, চূড়ান্তভাবে ভুক্তভোগী হবে বাংলাদেশ। ৭১-এ পাকিস্তানি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ২৪-এ আমরা অভ্যন্তরীণ স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। সো এই দুই লড়াইয়ে সারা দেশের মানুষ ছিল,
এখানে কোনো একক ব্যক্তির কোনো ক্রেডিট নাই, একক রাজনৈতিক দলের কোনো ক্রেডিট নাই, কোনো গোষ্ঠীর ক্রেডিট নাই। এটা আসলে একটা মানে ভাওতাবাজি এবং একটা প্রতারণা জনগণের সাথে, যারা এভাবে নিজেরা ওই সময় নিজেকে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ না করে এখন যদি তারা ক্রেডিট নিতে চায় তারা অন্যায় করবে, মানুষের সাথে প্রতারণা করবে। জুলাইয়ের চেতনা কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এটিকে সমগ্র জাতির সম্পদ হিসেবে দেখার আহ্বান রাষ্ট্রবিজ্ঞানীদের। জুলাই যোদ্ধাদের মতে 24-এর গণঅভ্যুত্থান ছিল মূলত একটি বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্ক্ষার চূড়ান্ত প্রতিফলন। বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই বলছেন এই অর্জনের কৃতিত্ব নিয়ে কারাকারি করলে তা আগামীতে দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে নিয়ে আসবে। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা। শান্তি চুক্তির আশা ম্লান করে ইরানে আবারও শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলা। টানা দ্বিতীয় রাতের এই হামলায় প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাল্টাপাল্টি হুঙ্কার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলার রেশ ছড়িয়ে পড়েছে বাহরাইন, কুয়েত এবং কাতারের মতো দেশগুলোতেও। এমন পরিস্থিতিতে নতুন করে মধ্যপ্রাচ্য জুড়ে চরম সংঘাতের আশঙ্কায় গভীর উৎকণ্ঠায় জাতিসংঘ। যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ বিমান হামলার সাক্ষী হল ইরান। হরমুজ প্রণালী সংলগ্ন বন্দর আব্বাস, চাবাহার, বুশেহর, জাস্ক এবং আবু মুসাদ্বীপে মুহুর্মুহু আঘাত এনেছে মার্কিন বাহিনী। রেল সেতু এবং বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো এসব হামলায় প্রাণহানির পাশাপাশি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এর মধ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্পষ্ট জানিয়েছেন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আঘাতের চরম প্রতিশোধ এটির। এরপরও ইরান যদি একবার হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে তার 20 গুণ বেশি শক্তিতে পাল্টা জবাব দেবে যুক্তরাষ্ট্র। হোসেনেই ইরানও যে কোনো মূল্যে আগ্রাসনের কঠোর জবাব দিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে পাল্টাপাল্টি এই উত্তেজনার আঁচ লেগেছে প্রতিবেশী দেশগুলোতেও। কুয়েতের আকাশসীমায় ড্রোন ও মিসাইল প্রতিহত করা হচ্ছে, পাশাপাশি বাহরাইন ও কাতারে বেজে উঠেছে সতর্কতামূলক সাইরেন। হঠাৎ করে এমন যুদ্ধাবস্থায় শঙ্কিত জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়ে সংস্থাটি বলছে, চলমান এই সংঘাত এতদিনে সব কূটনৈতিক অর্জনকে ব্যর্থ করে দেবে, যা আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং গোটা বিশ্বের অর্থনীতির জন্য ডেকে আনতে পারে চরম বিপর্যয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল সংবাদে যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। ধন্যবাদ সবাইকে।